ক্লাস 10 এর চ্যাপ্টার হচ্ছে তাপের ঘটনা সমূহ। তাপের ঘটনা সমূহ থার্মাল ফেনোমেনা। তো প্রথম হচ্ছে তাপীয় প্রসারণ জিনিসটা কি। তাপীয় প্রসারণ হচ্ছে কোনো পদার্থ, সে কঠিন হোক, তরল হোক আর গ্যাসই হোক, তাপ দিলে সেটার আকার বৃদ্ধি পায়, তাকে বলা হয় তাপীয় প্রসারণ। কঠিন পদার্থের ক্ষেত্রে তাপীয় প্রসারণের মান সবচেয়ে কম, তরলের মান তার তুলনায় একটু বেশি, আর গ্যাসীয় পদার্থের মান আরো বেশি। কেন বেশি? ক্লাস 8-এ পড়েছিল। কারণ কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান অত্যন্ত বেশি, কাছাকাছি থাকে, তরল তার তুলনায় দূরে থাকে, গ্যাসীয় পদার্থগুলো আরো দূরে থাকে। তাপীয় প্রসারণের মান সর্বদা কি ধনাত্মক হয়? ঋণাত্মক হতে পারে। সাধারণত তাপ উষ্ণতা বাড়লে আয়তন কি হয়? বাড়ে বললাম। কিন্তু জলের ক্ষেত্রে দেখবা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা নিয়ে যাও, তাহলে ঘনত্ব কি আস্তে আস্তে ঘনত্ব বাড়ে, ফলে আয়তন কমে, তাই তো? সাধারণত আমরা জানি উষ্ণতা বাড়ালে আয়তন কি হয়? বাড়া উচিত, আয়তন বাড়া উচিত তো, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে? কমছে। তাই জলের ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপীয় প্রসারণের মান কি হয়? ঋণাত্মক হয়। এটা পরীক্ষায় আসতে পারে। এমন একটি পদার্থের নাম বলো যার তাপীয় প্রসারণের মান ঋণাত্মক হয়। এর আরো আছে, ক্লাস উঠে জানবে, তোমাদের সাধারণত এটা নিয়ে আলোচনা করা যায়। কি উদাহরণ দিলাম আমি? জল। দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন পদার্থের প্রসারণ। যেহেতু কঠিন পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতায় আছে, মানে ত্রিমাত্রিক, 3 ডাইমেনশন। মানে একটা ধরো এটা কঠিন পদার্থ, সে সুপরিবাহী হোক আর কুপরিবাহী হোক, যে পদার্থ হোক না, সুপরিবাহী হলে তার প্রসারণটা বেশি হবে, কুপরিবাহী হলে সেটা কম হবে। সে সুপরিবাহী হোক আর কুপরিবাহী হোক, তার প্রসারণ কিন্তু হবে। আর এটা ত্রিমাত্রিক, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তাই কঠিন পদার্থের 3 রকম প্রসারণ দেখা যায়। দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য বলতে লম্বায় বাড়তে পারে। ক্ষেত্র প্রসারণ মানে এইটা বাড়তে পারে। আর আয়তন প্রসারণ মানে সমগ্র আয়তনটা বাড়তে পারে, পুরোটা বাড়তে পারে। তবে 3টে ঘটনা একসাথেই ঘটে, আলাদা আলাদাভাবে ঘটে না। কেন? যখন দৈর্ঘ্য এটা ছিল, উত্তাপ দিলে এটা বেড়ে যাবে, এটা বাড়লে অটোমেটিক্যালি তলা এটা বাড়ছে, বা এই পাশেরটা বাড়তে পারে। আর এটা যদি বাড়ে চারিদিক থেকে বাড়লে আয়তনও বাড়বে। তাহলে একটার সঙ্গে পরিপূরক হয়ে বসে আছে। তাহলে যদি কোনো কঠিন পদার্থে শুধু দৈর্ঘ্য বাড়ে, তখন তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ। যদি ক্ষেত্রে বৃদ্ধি পায়, তখন তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ। আর সমগ্রটা যদি একসাথে বাড়ে, তখন তাকে বলা হয় আয়তন প্রসারণ। কঠিনের প্রসারণ কয় রকমের হয়? 3 রকমের। কি কি বললাম? দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ আর আয়তন প্রসারণ। তো এবার যেটা পড়াবো, দৈনন্দিন জীবনের অভিজ্ঞতায় আলোকে কঠিনের প্রসারণ। প্রথম কথা হচ্ছে একটা কাঁচের ছিপি। কাঁচের একটা বোতল আছে, তার ছিপি হচ্ছে ধাতু দিয়ে তৈরি। এবার এটা যদি কোনো কারণে আটকে যায়, তাহলে কি করব? এটা কারণে আটকে গেলে এটাকে উত্তপ্ত করবো। উত্তপ্ত হলে কি হবে? এটা আকারে বড় হবে, ফলে অটোমেটিক্যালি খুলে যাবে। বুঝতে পারলাম? লোহার গাড়ির বের, ঘোড়ার গাড়ির চাকাতে লোহার বের পড়ানো হয়। তো যখন পড়ানো হয়, বের পড়ানো, এটা যদি বের হয়, সাধারণত বেরটা কি হয়? চাকা যদি হয় তার তুলনায় ছোট হয়। এটা বের, এটা চাকা, ছোট হয়। এবার এটা কি করবো? হিট দেবো, টেম্পারেচার মারবো, হিট দেবো, তাপ দেবো। তাপ দিলে কি হবে? এটা আস্তে 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 বড় হয়ে যাবে, তাই তো? বড় হবে তো। এবার ঠান্ডা করবো, ঠান্ডা করলে আবার কি হবে? আস্তে আস্তে ছোট হবে। ছোট হলে তো আর এর বাইরে বেরোতে পারবে না, বাইরে নামতে হবে, কারণ চাকা আছে তো। এর মধ্যে কি দিয়েছি? চাকা বসিয়ে দিয়েছি, কাঠের চাকাটা বসিয়ে দিয়েছি। তখন কি হবে? এর মধ্যে আটটো সেটা হবে, কি হবে? আটকে যাবে। বুঝতে পারলাম?
একইভাবে রেল লাইনে দুটো পাতে জোড়ার মুখে ফাঁক থাকে, কেন থাকে? অত্যাধিক সূর্যের তাপ এবং রেলগাড়ির চাকার কি ঘর্ষণের ফলে উত্তপ্ত হয়, ফলে এর প্রসারণ হয়, প্রসারণ আটকে যায়। যদি এটা না থাকতো তাহলে কি হতো, জিনিসটা দেখে যেত, ফলে রেলগাড়ির দুর্ঘটনা ঘটত। তারপরে ফায়ার অ্যালার্ম। ফায়ার অ্যালার্ম কি? হসপিটাল, বড় বড় বিল্ডিং এ ফায়ার অ্যালার্ম থাকে। কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটে গেলে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। যেমন আমাদের হসপিটালে একটা ফায়ার অ্যালার্ম আছে। কি হয় বেজে ওঠে কেন? এর মানে দণ্ড থাকে, আর এখানে একটা ঘন্টা থাকে, অ্যালার্ম থাকে, বুঝতে পেরেছ? এবার যে উষ্ণতাটা বাড়বে, এটা দৈর্ঘ্য বাড়বে, তো মানুষ যদি বেশি লম্বা হয়ে যায় তাহলে কি হয়? পুজো হয়ে যায়, বেটে হয়ে যায়, পুজো হয়ে এইভাবে আসে না, লম্বা স্ট্রেট এম দায়ী পড়ে। মানুষ যত লম্বা হবে দেখবে মানুষ আস্তে আস্তে সামনে দিকে হেলে পড়ে, বুঝেছে? হেলে পড়ে সামনে দিকে। তাহলে এটা হয়তো তাই ঘটনা করবে। কি হবে? উষ্ণতা বাড়লে ধাতব পদার্থের দৈর্ঘ্য বেড়ে যাবে, ফলে কি হবে? আস্তে আস্তে বেড়ে যাবে, এইভাবে হবে। তখন কাকে আঘাত করবে? ঘন্টাটা কি হবে? বেড়ে যাবে। এরপর হচ্ছে থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্র। সেটা কোথায় থাকে? সেটা বাড়িতে দেখো ফ্রিজে থাকে, ফ্রিজ। বা তোমার বাড়িতে যে তুমি ইস্ত্রিটা করছো, আয়রন যেটা করছো, সে আয়রনে থাকবে। দেখবো হঠাৎ করে কিছু যাওয়ার পরে লাল লাইটটা হঠাৎ কি হয়ে গেল? নিভে গেল। তার মানে তখন আর ইলেকট্রিক যাচ্ছে না। কেন যাচ্ছে না? এরাই ব্যাপার। ধরো এক্ষেত্রে কি হয়, থার্মোস্ট্যাটে এরকম একটা দণ্ড এরকম লাগানো থাকে, হলো স্টার্ট। তো ইলেকট্রিক যাচ্ছে, হিট হচ্ছে, ধাতব পদার্থ বাড়ছে, বাড়তে বাড়তে একটা সময় উষ্ণতা যত বাড়ে, রোদ তত বেশি, তো উষ্ণতা বাড়ে, রোদ বেশি, তার ফলে একটা সময় কি হবে? এটা ডিটাচ হয়ে যাবে। আর যখন ডিটাচ হয়ে যাবে তখন কি হবে? আর কারেন্ট যাবে না, কিন্তু এটা হিট হয়ে থাকলো। তাহলে এইটুকু যখন গেল না, তখন আমার কারেন্টটা কি হয়ে গেল? সাশ্রয় হলো। আবার কি হলো? কারেন্ট যাচ্ছে না, তো ঠান্ডা হবে। তাহলে আস্তে আস্তে ঠান্ডা হতে কি হবে? একটা সময় গিয়ে আবার এটা কি করবে? এটাকে টাচ করবে এবং আবার বেরিয়ে উঠবে। ঠিক আছে, বুঝতে পারলাম? লোহার একটা প্রান্ত দেখবে আটকানো থাকে, আর একটা প্রান্ত সেতুতে, আর একটা প্রান্ত এখানে একটা প্রান্ত আটকানো থাকে, আর একটা প্রান্ত রোলারের উপর রাখা থাকে। সেতুটা লোহার তৈরি হয় তো, আর এখানে রোলার থাকে, এখানে আটকানো থাকে, যেমন হাওড়া ব্রিজের কথাই ভাবো, বুঝতে পারলে? এবার কেন এই রোলার উপর রাখা হয়? কারণ কঠিন একদিকে আটকানো থাকে, তো যদি একদিকে দুদিকে আটকানো থাকতে তাহলে কি হতো? কঠিন পদার্থ দৈর্ঘ্য প্রসারণ তো হবেই, হবে না? হবে না? হবে। তার ফলে কি হবে? এদিকে দুদিকে বাড়ার কি করবে? চেষ্টা করবে। আর আমি কি করেছি? আটকে রেখে দিয়েছি, ফলে এটা কি হবে? বেঁকে যাবে, দুর্ঘটনা ঘটে যাবে। এবার যদি আমি এদিকে একটা রোলার দিয়ে দিই, গরমকালে কি হবে? সূর্যের তাপ বাড়বে, এটা রোলার, তো এটা গড়াবে, ফলে দৈর্ঘ্য বেড়ে যেতে পারে, সামান্য বাড়ে, বেশি বাড়ে না। মানে আমি যখন দেখাচ্ছি অতটা বাড়ে না, সামান্য বাড়বে। ঠিক আছে, বাড়লে এবারে কি হবে? রোলারের উপর দিয়ে যাতায়াত করতে হবে সহজে, মুভমেন্ট হবে। আর মুভমেন্ট হলে কি হবে? নষ্ট হবে। আবার শীতকালে হলে কি হবে? আবার আমাদের দাঁতে যখন সিল করি, আমরা দাঁত সিল করি না, দাঁত ফুটো হয়ে গেলে পারে কিন্তু সিল করে, সিল করা কি জিনিস থাকে তো, বা অনেক যেন সোনা দিয়ে সিল করে, সোনা লাগায় দাঁতে, আগে সোনা লাগায় কেন? কারণ হচ্ছে দাঁত কি দাঁতের প্রসারণ হয়? প্রথম কথা, দাঁতের প্রসারণ হয় না? হয় না? দাঁত কঠিন পদার্থ, মানে আমি বলেছিলাম সে যে পদার্থই হোক না কেন, উষ্ণতা বাড়লে তার প্রসারণ হবেই। তাহলে এরও প্রসারণ আছে। তাহলে আমি সোনা দেবো, সোনা দিয়ে মারবো। কেন সোনা দেবো? কারণ আমি এখানে সেই পদার্থই ব্যবহার করব, যার প্রসারণ দাঁতের প্রসারণের সমান হবে। মাথায় রাখবেন, কোনো কারণে দেখা গেল এমন আমি একটা পদার্থ ব্যবহার করলাম যে দাঁতের প্রসারণ আর ওর প্রসারণ আলাদা। ধরো সাপোজ আমি এমন একটা পদার্থ ব্যবহার করলাম, উষ্ণতা বাড়লে দাঁতের যা প্রসারণ হয়, এর মধ্যে যে পদার্থটা ব্যবহার করেছি তার প্রসারণ বেশি হয়। তাহলে কি হবে? প্রসারণ বেশি হলে দাঁতটাকে ফাটিয়ে দেবে, দাঁত নষ্ট হয়ে ফেটে যাবে, হিতে বিপরীত হয়ে গেল। আবার এমন একটা পদার্থ ব্যবহার করলাম, দাঁতের প্রসারণ যা হয় এই ভেতরকার প্রসারণ কম হয়, তাহলে কি হলো? দাঁত প্রসারিত হয়েছে, ফাঁক হয়ে গেছে, তার মধ্যে খাবার ঢুকে আবার একই যন্ত্রণা সৃষ্টি হবে।
বুঝতে পারলাম? তাহলে আবার কাঁচ যদি ভেঙে যায় গাড়ি, এবার গাড়িতে কাঁচ ভেঙে গেলে একটা ধাতব স্ক্রু এবার ভেতরে ঢুকানো থাকে, লক্ষ্য করে দেখবা। ধাতব কাঁচ ভেঙে গেছে, একটা স্ক্রু এর ভেতরে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দিয়ে টাইট করে দেয়। কেন? অন্য কিছু ব্যবহার করতে পারে, কারণ সেই ধাতব পদার্থটা সবচেয়ে ভালো হচ্ছে প্ল্যাটিনাম, কিন্তু প্ল্যাটিনাম তো মানুষ লাগায় না, দামি। সবচেয়ে ভালো হচ্ছে প্ল্যাটিনাম, কারণ আমি সেই পদার্থই ব্যবহার করবো। কোথায় লাগাচ্ছি? মাথায় রাখতে হবে। কোথায় লাগাচ্ছি? কাঁচে। একটা পদার্থ লাগাচ্ছি, তাহলে দুটো প্রসারণ একই হতে হবে না আলাদা হতে হবে? একই হতে হবে। তাহলে যে পদার্থ ব্যবহার করবো তার প্রসারণ একই হতে হবে। যদি কম বেশি হয় তাহলে ফেটে যাবে। বুঝতে পেরেছি? তাহলে আগের বারে আমি থার্মোস্ট্যাটের ব্যাপারটা বুঝালাম। আমি সিম্পল বুঝছিলাম যে টাচ করলে ততক্ষণ তোমার ইলেকট্রিক থাকবে, যে টাচ ছেড়ে দেবে ইলেকট্রিক থাকবে না। তাহলে টাচ করা টাচ ছেড়ে দেওয়া এটা একটা ধাতব পদার্থ হয় না, দুটো ধাতব পদার্থ লাগে। তাই এরকম দুটো ধাতব পদার্থ থাকে যারা পরস্পর, মানে ব্যাপারটা এরকম, মানে এটার উপরে এটা থাকে, ঠিক আছে? এবার যেটা পরস্পর রিবেট করে দিতে হয়। রিবেট মানে কি? মানে এরকম দুটো ফোকর করা হয়, ফোকর করে এর মধ্যে এভাবে ঢুকে দেওয়া হয়, চেপে ঢুকে দেওয়া হয়। বুঝতে পারলাম? তোমাদের কাঠে দেখবা, কাঠে রিবেট করা থাকে। এখানে আসলে দেখতে হবে, এই দেখো এই ফাঁকে রিবেট আছে, প্রতিটা বেঞ্চে রিবেট করা আছে। বুঝতে পারলাম? প্রতিটা বেঞ্চের কোনায় কোনায় দেখো কাঠে রিবেট করা আছে। এইটা রিবেট, এইটা। বুঝতে পারলাম? এটাকে বলে রিবেট, মানে এইটার সঙ্গে এইটা। ক্লিয়ার? আচ্ছা, এখানে লোহা ব্যবহার করবো না কেন এই রিবেটটাতে? লোহা ব্যবহার করবো না কারণ হচ্ছে রিবেট সেরামিক জিনিস পদার্থ তৈরি করতে হবে, এই কাঠের প্রসারণ আর এই কাঠের প্রসারণ একই হবে, এই রিবেটের প্রসারণ তাই হবে। মানে তিনটে, এই একটা কাঠ, এই একটা কাঠ, এটা যুক্ত করেছি, তাহলে তিনটে কাঠের প্রসারণ কি হতে হবে? সমান হতে, তাহলে জিনিসটা নড়াচড়া করবে না। এবার যদি লোহার করা হতো তাহলে কি হতো? তাহলে কাঠের যা প্রসারণ আর লোহার প্রসারণ তো এক না, আলাদা হতো। তাহলে গরমকালে বেশি বাড়তো লোহা, কাঠ কম বাড়তো। আবার শীতকালে লোহা কম তাড়াতাড়ি ছোট হতো, কাঠ কিন্তু অত ছোট হতো না। তার ফলে দুটোর মধ্যে একটা গ্যাপের সৃষ্টি হতো। তখন বেঞ্চে বসলে কচ কচ করে একটা কি হতো? আওয়াজ হতো, ভেঙে যেত। বুঝতে পারলাম? ক্লিয়ার আছে কথা আমার? এই রিবেট, এটা রিবেট। তাহলে এরকমই দুটো পাত পরস্পর কি করা হয়? রিবেট দ্বারা কি করা থাকে? যুক্ত করা থাকে। ফলে এবার যুক্ত করা হয়। এবার দেখা গেল যে ধরো এরকম একটা দুটো পাত আছে, তাহলে এটা বোঝা গেল তো? এবার এর মধ্যে কি করা আছে? রিবেট করা যুক্ত আছে। এবার দুটো ভিন্ন পদার্থের তৈরি, কিন্তু একই জিনিসের নয়। যেমন মনে রাখতে হবে, রূপোর প্রসারণ সবচেয়ে বেশি হয়, দৈর্ঘ্য প্রসারণ উষ্ণতার বৃদ্ধিতে রূপো সবচেয়ে বেশি বাড়ে, তার তুলনায় তামা কম বাড়ে। তাহলে আমার ধরো এবার আমি এরকম একটা দ্বিধাতব পাত নিয়েছি, উপরে রূপো আছে আর্জেন্টাম আর নিচে আছে কপার তামা, ঠিক আছে? দুটো তো এইভাবে লাগানো আছে। তাহলে আমি কি করলাম? এই সংযোগস্থলে উষ্ণতা বাড়ালাম, উষ্ণতা বাড়াচ্ছি, সমহারে বাড়িয়ে দিচ্ছি। দুটোতে বাড়বে, কে বেশি বাড়বে? রূপো তুলনামূলকভাবে বেশি বাড়লো, কার তুলনায়? কপারের তুলনায়। তাহলে কোন, এবার আমি শিখেছি যে লম্বায় বেশি বাড়ে, তাহলে সেদিকে সে কি হয়? ঝুঁকে যায়। তাহলে এখানে কোন দিকে ঝুঁকবে? কোন দিকে ঝুঁকবে? এই দিকে ঝুঁকে যাবে। কোন দিকে? দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে বেড়েছে কোন দিকে? কপারের দিকে। হ্যাঁ, তাহলে কোন দিকে বাড়বে? এরকম হবে, তাই তো? আচ্ছা, এবার এত উষ্ণতা কমালে কি হবে? উষ্ণতা কমালে কে বেশি কমবে? রূপোটাই কমবে, তাই তো? রূপোটা দিয়ে কমলো, কার তুলনায়? তাহলে তখন কোন দিকে দেখবে? তখন উল্টো দিকে দেখবে। বুঝতে পারলাম? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে কথা? এটা দ্বিধাতব পাত। তা দ্বিধাতব পাত কাকে বলে বোঝা গেল? দ্বিধাতব পাতের সংজ্ঞাটা কি হবে? একই জ্যামিতিক আকার, মানে জ্যামিতিক আকারটা একই হবে, একই হবে, মানে একই রকম দেখতে হবে। কখনোই মানে এই লাল পেন দুটো নেবো, একটা নেবো না। ক্লিয়ার? একই জ্যামিতিক আকার এবং আকৃতি একই হবে, মানে একটা চোঙ হলে দুটো চোঙ নিতে হবে, দুটো আয়ত্ত মানে দুটো একই রকম পদার্থ নিতে হবে। দুটি ভিন্ন ধাতু দুটো কিন্তু আলাদা হবে, আকৃতি এক,
জ্যামিতিক আকারও এক, আয়তনও এক। ক্লিয়ার? আকৃতি এবং আকার কিন্তু এক হবে, কিন্তু দুটো ভিন্ন ধাতু। পরস্পরকে কিসের দ্বারা যুক্ত করব? কি করে বললাম? নাম কি বললাম এটাকে? রিবেট। রিবেট কি করলাম? একটি পাত্র অপর পাত্রটি রেখে রিবেটের দ্বারা যুক্ত করে আটকালে যে সংস্থাটি গঠিত হয় তাকে বলা হয় দ্বিধাতব পাত। ক্লিয়ার? এবার দ্বিধাতব পাতকে উৎপ্রাপ্ত করলে বেঁকে যায় কেন? একদিকে বেঁকে যায় কেন? দুদিকে বেঁকে যাওয়া উচিত ছিল, এবার খুলে যাওয়া বেঁকে যায় কারণ দুটো ভিন্ন উপাদানের তৈরি, একই আকার এবং একই আকৃতি, দুটো ভিন্ন উপাদানের তৈরি ধাতব পাতকে রিবেট দ্বারা থাকে। ফলে উষ্ণতা বাড়ালে তাদের প্রসারণ কি হবে? ভিন্ন হবে। ভিন্ন হওয়ার জন্য কি হবে? যে পাতটা বেশি প্রসারিত উষ্ণতা বাড়ালে তাহলে সেই দিকে বেঁকে যায়। আবার একই উষ্ণতা কমালে কি হবে? যে পাতটা কোনটা যেতে বেশি বাড়ে সেটা কম সংকুচিত হবে, বেশি সংকুচিত হবে। তাহলে এটা সংকুচিত বেশি হচ্ছে সোনার রূপোটা তামার তুলনায় কম সংকুচিত হচ্ছে, ফলে তামার দিকে তখন বেঁকে যাবে। ক্লিয়ার? তাহলে তোমাকে একটা প্রশ্ন আসতে পারে, অভিন্ন আকারের একটি তামার পাত একটি লোহার পাতকে রিবেট যুক্ত করো। তামা আর লোহা, একটা তামা আর একটা লোহা রিবেট দ্বারা যুক্ত করা হলো। এই সংস্থাটি উত্তপ্ত শীতল করা অবস্থায় তোমার কি ঘটবে? যদি এখন মনে রাখতে হবে তামার উষ্ণতা বৃদ্ধিতে তামার প্রসারণ কিন্তু বেশি হয় লোহার তুলনায়। তাহলে কে বেশি বাঁকবে? উষ্ণতা বাড়ালে তামা বেশি বেঁকে যাবে। কার তুলনায়? লোহার তুলনায়। ফলে কোন দিকে বাঁকবে? তামার দিকে বেঁকে যাবে। একেবারে উষ্ণতা কমালে কোন দিকে বেঁকে যাবে? লোহার দিকে বেঁকে যাবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে দ্বিধাতব পাত। এবং কারণ তখন সেক্ষেত্রে ব্যাখ্যা, যদি এটা 2 নম্বরে বললাম। এবার যদি ব্যাখ্যা চাই তাহলে বলবা কি? আমরা জানি লোহার তুলনায় তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বেশি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বোঝাচ্ছি এখন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বোঝাচ্ছি। দৈর্ঘ্য প্রসারণ ব্যাপারটা বুঝিয়েছি, প্রসারণ গুণাঙ্কটা বোঝাবো এরপর। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কার বেশি? তামার বেশি। ফলে একই উষ্ণতা বৃদ্ধিতে লোহার তুলনায় তামার দৈর্ঘ্য প্রসারণটা কি হবে? বেশি হবে। ফলে উষ্ণতা বাড়ালে দ্বিধাতব পাতটি তামার দিকে বেঁকে যাবে। আবার একই উষ্ণতা কমালে লোহা তামার তুলনায় কম সংকুচিত হয়, তার ফলে তখন পাতটা কোন দিকে বেঁকে যাবে? লোহার দিকে বেঁকে যাবে। নেক্সট, এরপরে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ হয়, তাই তো? কঠিন পদার্থে, কোনো পদার্থে কঠিন পদার্থে কি হয়? দৈর্ঘ্য প্রসারণ হয়। তার দৈর্ঘ্য প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ধরো এরকম একটা বড় উপাদান, ধরো একটা তামা আছে আর একটা লোহা আছে। তাহলে প্রথম হচ্ছে 1 নম্বর কি বললাম? উপাদান। দুটোর প্রসারণ একই হবে উষ্ণতা বাড়ালে। যদি একই দৈর্ঘ্যের নিই, একই দৈর্ঘ্যের এবং একই আকারের এবং একই আয়তনের যদি ভিন্ন পদার্থ নিলাম, একই উষ্ণতা বাড়ালাম, তাদের প্রসারণ কি একই হবে না আলাদা হবে? আলাদা হবে। তাহলে কার উপর নির্ভর করে? 1 নম্বর উপাদান। 2 নম্বর হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য। ধরো এটা এত বড় আছে, একটা এইটুকু আছে, তাহলে কোনটা বেশি বাড়বে? যেটা বড়। তার মানে কি? দৈর্ঘ্য প্রসারণ তার দৈর্ঘ্যের সমানুপাতিক। ক্লিয়ার? যখন উষ্ণতা ও উপাদান স্থির, তাহলে কোন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ তার প্রাথমিক দৈর্ঘ্যের সমানুপাতিক। কি বললাম? প্রাথমিক দৈর্ঘ্য কি ছিল? এল, তার কি? তার সমানুপাতিক। 2 নম্বর পয়েন্ট, যখন উষ্ণতা উপাদান কি থাকে? স্থির থাকে। নাম্বার 3, উষ্ণতাটা কত বাড়াচ্ছে? ধরো আমি দুটো একই তামার দুটো দণ্ড নিলাম, দুটো দৈর্ঘ্য একই না আলাদা? তাহলে কাকে স্থির? উপাদান স্থির, আর কি স্থির? দৈর্ঘ্য। প্রাথমিক দৈর্ঘ্য স্থির।
প্রাথমিক দৈর্ঘ্য স্থির। এবার আমি কি করলাম, এটাকে উষ্ণতা বেশি দিলাম, এটা উষ্ণতা কম দিলাম, কোনটা বেশি বাড়বে? উষ্ণতার দৈর্ঘ্য প্রসারণ মান উষ্ণতার কি উষ্ণতার সমানুপাতিক। কতটা উষ্ণতা আমি বাড়াচ্ছি, কতটা উষ্ণতা আমি বৃদ্ধি করেছি তার সঙ্গে সমানুপাতিক। তাহলে এবার হচ্ছে তাহলে দৈর্ঘ্য প্রসারণ কাকে বলা হয় পেলাম, ঠিক আছে। এবার যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলা হয়, এবার যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার যেটা পড়াবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ধরো এটা একটা কঠিন পদার্থ, T1 উষ্ণতায় এর দৈর্ঘ্য ছিল L1, T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য হচ্ছে L1। ক্লিয়ার? এবার উষ্ণতা বাড়ালাম, তো বাড়ালে দেখা গেল এখন একটু বেড়ে গেছে, T2 উষ্ণতায় দৈর্ঘ্য হয়ে গেছে T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এখন উষ্ণতায় কঠিন পদার্থের দৈর্ঘ্য কি হয়? অতএব উষ্ণতা বৃদ্ধি কত? T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড। উষ্ণতা বৃদ্ধি বাড়লাম তো, এটা বাড়িয়েছি তো এটা। আর দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়? L2 মাইনাস L1। দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়? L2 মাইনাস L1। প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল? L1। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ব্যাপারটা কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে যে তুমি প্রতি একটা এই দণ্ডটার দৈর্ঘ্য যদি একক হয়, একক বলতে 1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার বা 1 কিলোমিটার যা হতে পারে, 1 মিটার, তাহলে প্রতি একটা দণ্ডে এটা একক হয়, তাহলে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে আমি সেন্টিগ্রেডও বলে নিই, আমি কেলভিনও বলে নিই, তাহলে আমি কি বলেছি যে আমি বললাম এই দণ্ডটার দৈর্ঘ্য কত বলেছি? কত হলে না দণ্ডের দৈর্ঘ্য একদিকে বলে নিই, L1 একক হলে, এই দণ্ডের দৈর্ঘ্য একক হলে প্রতি 1 ডিগ্রি বৃদ্ধি করলে এই দণ্ডটা যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার? তার সংখ্যাটা দাঁড়ালো কি? কোন কঠিন পদার্থের তার দৈর্ঘ্যটা কত হবে? একক দৈর্ঘ্যে। কত উষ্ণতা বাড়াবো? 1 ডিগ্রি। 1 ডিগ্রি। সেন্টিগ্রেডও নয়, কেলভিনও বলে নি, সব ওগুলো পরে আলোচনা করছি। প্রতি 1 ডিগ্রি বৃদ্ধি করলে তার কি হবে? যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে বলা হয় ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ। সংখ্যাটা দাঁড়াচ্ছে এরকম ধরনের, একক দৈর্ঘ্যে কোনো দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে দণ্ডটি যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে বলা হয় ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা দ্বারা চিহ্নিত করা হয়। ক্লিয়ার? এবারে একটু আগে আমি শিখালাম যে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ কোন কোন বিষয় নির্ণয় করে বলেছিলাম? 3টে বিষয় নির্ণয় করেছিলাম। 1 উপাদান, 2 প্রাথমিক দৈর্ঘ্য। প্রাথমিক দৈর্ঘ্য কত? L1। দৈর্ঘ্য বৃদ্ধি কত? L2 মাইনাস L1। 1 নম্বর তাহলে লিখবে আমরা জানি, তারপরে প্রথমে লিখবে এবার রাশিমালা দৈর্ঘ্য, প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা নির্ণয়, পরীক্ষা আসতে পারে, আছে? তাহলে লিখবে ধরি T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য L1, T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য L2, যেখানে T2 গ্রেটার দ্যান T1। ক্লিয়ার? অতএব উষ্ণতা বৃদ্ধি কত হলো? T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড। দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? L2 মাইনাস L1। প্রাথমিক দৈর্ঘ্য কত? L1। এখন আমরা জানি, এরপর লিখবে এখন আমরা জানি কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ তার প্রাথমিক দৈর্ঘ্যের
সমানুপাতিক। যখন উষ্ণতা এবং উপাদান স্থির, অর্থাৎ কি লিখতে পারি, L2 মাইনাস L1 এই সমানুপাতিক L1। যখন কে স্থির বললাম, উষ্ণতার উপাদান, যখন উষ্ণতা ও উপাদান স্থির, লিখে দেবে। আবার আমরা জানি কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ তার, তাহলে 1 নম্বর গেল উপাদান, 2 নম্বর প্রাথমিক দৈর্ঘ্য, আর একটা 3 নম্বর কি ছিল, উষ্ণতা বৃদ্ধি। আমরা জানি কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ তার উষ্ণতা বৃদ্ধির সমানুপাতিক। যখন উপাদান ও প্রাথমিক দৈর্ঘ্য স্থির, যখন উপাদান ও প্রাথমিক দৈর্ঘ্য স্থির, এই কথাটা লিখে দেবে। ক্লিয়ার? তাহলে এটা 1 নম্বর দেবে, এটা 2 নম্বর দেবে। তারপর লিখবে অতএব 1 ও 2 নং যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে পাই কত হবে, L2 মাইনাস L1 সমান সমানুপাতিক চিহ্ন L1 ইন্টু T2 মাইনাস কত, T1। ঠিক আছে? তাহলে কত হলো বলো, L2 মাইনাস L1, এবার সমান সমান কেটাকে এখানে আলফা দ্বারা প্রকাশ করা হবে, যে আলফা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, ইন্টু L1 ইন্টু T2 মাইনাস কি T1। অতএব আলফা সমান সমান তাহলে কি বলো, উপরে কত, L2 মাইনাস কত L1 ইন্টু L1 T2 মাইনাস T1। এটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। এই আলফাকে বলা হয়, এই ধ্রুবক আলফাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার? এরপরে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে আলফা এর মাত্রা নির্ণয়। আলফা এর মাত্রা নির্ণয়, তাহলে আলফা লিখলাম, তাহলে কি লিখবে যদি বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এর মাত্রা নির্ণয় করো, পরীক্ষায় যদি প্রশ্ন আসে, তাহলে লিখবে কি, প্রথমে এইখান থেকে এইটুকু লিখে নেবে, লিখলাম, তারপর লিখবি ধরি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, লিখলাম। ক্লিয়ার? তারপরে লিখবে অতএব, লিখলাম অতএব, এটা আলফা মানে আলফার মাত্রা, তো আলফা মানে কে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। অতএব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লিখবে, অতএব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা সমান সমান L2 মাইনাস L1 মানে কি, L2 মানে কি জিনিস, L2 মাইনাস L1 মানে কি দৈর্ঘ্য, তো তাহলে উপরে কি লিখবে, দৈর্ঘ্যের বৃদ্ধি মাত্রা। আচ্ছা, নিচে L1 মানে কি, দৈর্ঘ্যের মাত্রা, ইনটু কার মাত্রা, এটা উষ্ণতার মাত্রা, লিখে দিলাম। 2 নম্বরের জন্য লিখছি। এবার উপরে দৈর্ঘ্যের মাত্রা কি হয়ে গেল, কেটে গেল, থাকলো কত, 1 বাই উষ্ণতার মাত্রা। উষ্ণতার মাত্রা কি দ্বারা প্রকাশ করা হয়, থিটা বা কে, যাই হোক, তাহলে থিটা মানে থিটা টু দি পাওয়ার -1। ক্লিয়ার? বুঝতে পারলাম? এবার সেম, তাহলে এটা কি বের করলাম, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা। তাহলে এবার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয় ব্যাখ্যা করো, যে 2 নম্বরে আসে, এই প্রশ্নটাই লিখবো। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা বের করলাম। এবার পরের প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক নির্ণয় করব, এবং তার সঙ্গে বললাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপরে নির্ভরশীল নয়। কি করে বুঝাবো, তাহলে লিখবো, ধরি T1 ডিগ্রি উষ্ণতায় কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য L1, T2 ডিগ্রি L2, যেখানে T2 গ্রেটার দেন T1 ডিগ্রি সেন্টিগ্রেড, উষ্ণতা বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি, প্রাথমিক দৈর্ঘ্য L1 লিখে দিলাম। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ আলফা, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ আলফা সমান L2 মাইনাস L1 ইন্টু T2 মাইনাস T1, সম্পূর্ণ লিখে দিলাম। লিখে দেওয়ার পরে কি লিখবো, অতএব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক লিখবো, অতএব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক সমান সমান উপরে কার একক হবে, এটা কার দৈর্ঘ্য, এটা কার একক দৈর্ঘ্য, এটা কার একক দৈর্ঘ্যের একক, নিচেরটা দৈর্ঘ্যের একক,
ইন্টু উষ্ণতা উষ্ণতার দৈর্ঘ্য কেটে দিলাম 1/, উষ্ণতার। আমি কি শিখলাম? আমি শিখলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক, দৈর্ঘ্যের উপরে সিল 9, 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার দৈর্ঘ্যের একক, এবার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সিজিএস এসআই একক। তাহলে সিজিএস পদ্ধতিতে উষ্ণতা একক কি, আর এসআই পদ্ধতিতে উষ্ণতা একক কি? ডিগ্রি সি -1 আর কেলভিন -1, মাথায় রাখতে হবে। ডিগ্রি সেন্টিগ্রেড -1 আর কেলভিন -1। তাহলে আমি শিখলাম কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তার দৈর্ঘ্যের এককের উপরে নির্ভরশীল নয়, তার উষ্ণতার উপরে নির্ভরশীল। তাহলে এবার ডিগ্রি সি -1 বা সিজিএস পদার্থের মানটা দৈর্ঘ্য প্রসারণ ফাইনাইট -1 বলতে পারবে। ডিগ্রি এফ -1, ডিগ্রি এফ -1, ক্লিয়ার? এবার পরের প্রশ্ন আসতে পারে যে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কি একই হয়? উত্তর হচ্ছে না, আলাদা আলাদা হয়। সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান আলাদা আলাদা হয়। তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে যে তোমার আলফা এফ মানে হচ্ছে ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সমান হচ্ছে 5/9 আলফা সি। বুঝতে পারলাম? এটা সম্পর্ক কি করে আসলো? ছোটবেলায় শিখেছিলে 107 কথা চিন্তা করো, সেলসিয়াস স্কেলের 180 ঘর ফারেনহাইট স্কেলে 100 ঘরের সমান। এক ঘর সমান কত হয়? তাহলে 100/180 কেটে দাও 5/9, এইখান থেকে 5/9 এখানে আসলো। বুঝতে পেরেছো? এটা কার? ফারেনহাইট। এটা কার? সেলসিয়াস। তাহলে আলফা এক্স সমান কত হলো? 5/9 আলফা সি। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় শর্ট কোশ্চেন আসতে পারে, 1 নম্বরের এমসিকিউ টাইপের কোশ্চেন দিতে পারে। নেক্সট হচ্ছে, এবার আমি কিছু একটা ছক দেখাচ্ছি, সেই ছকের এই ছকগুলো তোমাদের মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে বিভিন্ন কঠিন পদার্থের নাম দেওয়া আছে এবং তাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হতে পারে সেটা দিয়ে দিয়েছে। তার মধ্যে একটা আমি লিখেছি কোয়ার্টজ, এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক খুব কম, আর সবচেয়ে বেশি হচ্ছে কার? সবচেয়ে বেশি হচ্ছে বললাম রূপোর। সাধারণত দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কাদের কম হয়? যেসব পদার্থের গলনাঙ্ক কম হয়, যেসব পদার্থের, মনে রাখতে হবে, যেসব পদার্থের গলনাঙ্ক কম তাদের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে খুবই কম হয়। ক্লিয়ার? এবার হচ্ছে তারপরে একটা কিছু কোশ্চেন বলছি, সেই কোশ্চেনগুলো আগেও আলোচনা করেছিলাম। যে দেখবা বাড়িতে যাওয়ার সময় দুটো তোমার ইলেকট্রিক তারে যে পোল আছে, তারের পোলের কারেন্ট তারগুলো এরকম থাকে, ঝোলানো থাকে। কেন ঝোলানো থাকে? কারণ গরমকালে উষ্ণতা বাড়ে, ফলে একটু ঝুলে যেতে পারে, আর শীতকালে আবার উষ্ণতা কমে যায়, ফলে তারগুলো সংকুচিত হয়ে যায়, ফলে টান টান হয়ে গেলেও তারটা ছিঁড়ে যেতে পারে, তাই একটু ঝুলিয়ে রাখা হয়। নেক্সট, মাটির উনুন যখন করা হয় তখন ওপরে কিছু তোমার হচ্ছে লোহার শিক ভেতরে ঢুকে দেওয়া হয়। মাটির উনুন যারা দেখেছো, এই শিকগুলো একদম মাটির সাথে ইঁটে রাখা হয় না, এটাতে এমনভাবে রাখা হয় যাতে এই শিকগুলোর মধ্যে ঘুরতে পারে। মানে ব্যাপারটা এরকম হতে পারে। কেন হতে পারে? এর উপর কয়লা থাকে, উত্তপ্ত হয়, শিক গরম হয়, শিকের প্রসারণ হয়, প্রসারণ হলে এদিকে বেরিয়ে আসতে পারে, সামান্য বেরোবে, বেশি তো বেরোবে না, এক হাত তো বেরিয়ে যাবে না, সামান্য একটু বেরোবে। এবার ওইটুকু বেরোনোর জায়গা যদি না পায়, আটকে থাকে, তাহলে কি হবে? মাটিটা কি করবে? ফাটিয়ে দেবে। তার জন্য এমন ভাবে করা হয়, দৃঢ় ভাবে না গেঁথে কি করা হয়? হালকা করে মাখানো হয়। তারপরে তোমার যে লাইন দিয়ে গরম জল পাস হয়, গরম জল বা স্টিম বাষ্প নিয়ে যাচ্ছে পাইপ দিয়ে, সে পাইপ ডাইরেক্ট সোজা করা হয় না। কেন? মাঝে মাঝে এটা বাঁকা করা হয়। কেন করা হয়? কারণ পাইপে যখন যাবে তখন স্টিমের দৈর্ঘ্য প্রসারণ হবে, তো
আর প্রসারণ হলে এই জায়গাটা প্রসারণ হবে, বুঝতে পারলেন? বাঁকা অংশে প্রসারণ হয়, এই অংশে অতটা প্রসারণ হয় না। ফলে জিনিসটা কি হয়, কারণ এটা তো মজবুত ইটে ফেটে থাকে, আটা থাকে, তো তার ফলে কি হবে না, এই জায়গাটা বেঁকে কোন জায়গাটা, এই জায়গাটা, তার জন্য ব্যাকলে কি হবে, আবার পরক্ষণে কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এই জন্য পড়া থাকে। ক্লিয়ার? তাহলে আমি ব্যাপারটা কি বুঝালাম আজকে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সম্বন্ধে একটা আইডিয়া দিলাম কঠিন পদার্থের। এটা ভালো করে বাড়িতে পড়বে।